নমস্কার। আজকের ভিডিওর বিষয় কোথা থেকে কিভাবে শুরু করব ইংরাজি শেখা, অথবা বাংলা মিডিয়ামের ছেলেরা কিভাবে টেক্কা দেবে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টদের। আজ হচ্ছে পার্ট 1। গুড ইভিনিং এভরিবডি। আশা করি তোমরা সবাই ভালো আছো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আবার একটা নতুন ভিডিও তৈরি করতে চলেছি। দেখো, আমার কাছে সবাই জানতে চাইছে যে স্যার কিভাবে শুরু করব, আমি ইংরাজি শিখতে চাইছি, আবার আমি কিভাবে শুরু করব। এগুলো একটু যারা ক্লাস 11-12 পড়ছে বা বিএ পাস করে গেছে, এরা নতুন করে ইংরাজি শিখতে চাইছে। ইংরাজি তারা লিখতে, বলতে এবং পড়ে মানে বুঝতে চায়, বিশেষ করে বলতে চায়। আবার কিছু আছে যারা অনেক দিন লেখাপড়া ছেড়ে দিয়েছে, তারা আবার নতুন করে ইংরাজি বলা শিখতে বা ইংরাজি লিখতে শিখতে চাইছে। তো এই সবাইয়ের জন্য আমি এই ভিডিওটা করতে যাচ্ছি। যারা অনেক দিন পড়াশোনার সঙ্গে বিচ্যুত তাদের জন্য, আবার যারা 11-12 পড়ছে কিন্তু কোনো কারণে তারা ঠিকমতো শিখে উঠতে পারেনি তাদের জন্য, এবং যারা একেবারে জুনিয়র, যারা নার্সারিতে পড়ছে বা প্রাইমারিতে পড়ছে তাদের জন্য এই একটা ভিডিও। কারণ প্রত্যেকেরই একটাই প্রশ্ন, কিভাবে শুরু করব, মানে কোথা থেকে শুরু করব, মানে বুঝে উঠতে পারছে না যে কী দিয়ে প্রথম শুরু করব। মানে আমি ইংরাজি শিখতে চাই, বাট হাউ টু স্টার্ট, ফ্রম হোয়ার টু স্টার্ট, এটা বুঝে উঠতে পারছে না। তো আজকে আমি একটা প্রাথমিক লেসন দিচ্ছি, যেটা প্রত্যেকেই, মানে আমি যাদের কথা বললাম, তারা এইভাবে শুরু করে দেখতে পারে। আশা করি সফল হবে। হ্যাঁ, আর একটা কথা বলি, আমি দেখেছি আমার অনেক ছাত্রছাত্রীর, প্রাক্তন ছাত্রছাত্রী, তারা আমাকে রিকোয়েস্ট করেছে, স্যার আমার ছেলে নার্সারিতে পড়ে, স্যার আমার মেয়ে নার্সারিতে পড়ে, তো স্যার আমি কিভাবে পড়াবো তাকে, কিভাবে ইংরাজি শেখাবো। ঠিক আছে, স্কুলে তো স্যার একরকম হচ্ছে, কিন্তু আমি আরও তাকে বাড়িতে ভালো করে গাইড করতে চাই, কিভাবে করব। সবাইয়ের কাজে লাগবে এই সেই সব আমি ছাত্রছাত্রীদের বা গার্জেনদের আমি রিকোয়েস্ট করবো এই ভিডিওটা ভালো করে মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে। আশা করি তারা তাদের উত্তরটা খুঁজে পেয়ে যাবে। ওকে, দেখুন এখন ফ্রম হোয়ার টু স্টার্ট। আমার কথাটা, মূল আজকের ভিডিওটাই হচ্ছে, আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, বাট ফ্রম হোয়ার আই হ্যাভ টু স্টার্ট, বাট ফ্রম হোয়ার ক্যান আই স্টার্ট। ওকে, কোথা থেকে শুরু করতে পারি, কোথা থেকে শুরু করব, মানে এই প্রশ্নটার উত্তর আজকের ভিডিও। তো আমি যদি একেবারে প্রথম থেকে শুরু করি, তাহলে কি শুরু করব? ABCD দিয়ে, অর্থাৎ একেবারে অ ক খ, বাংলায় যেটাকে আমরা বলি অ ক খ থেকে। তো আমি সেখান থেকেই শুরু করছি একবারে। কিন্তু যাদের জানা আছে তারা সেগুলোকে তাড়াতাড়ি দেখে নেবে, জাস্ট চোখ বুলিয়ে নেবে। যাদের জানা নেই তারা সেগুলো যেমন বলবো যে টাইম দিয়ে শিখতে হবে তাদের ঘরে, সেগুলোকে সেইভাবে শিখতে হবে, তাহলেই হবে। কিভাবে স্টেপ বাই স্টেপ তোমরা সেটা শিখবে, আমি সেটাই খালি আলোচনা করছি। ঠিক আছে, আমি একদম গ্রামারের কোথা থেকে শুরু করতে হবে, কিভাবে শুরু করতে হবে, সব পরপর স্টেপ বাই স্টেপ বলছি। সেইভাবে তোমরা শেখো বা সেইভাবে তোমরা প্র্যাকটিস করো। প্রথমেই আমরা যেটা শিখব সেটা হচ্ছে অ্যালফাবেট। অ্যালফাবেট মানে বর্ণমালা, অর্থাৎ এখানে
এখানে বড়রা নিশ্চয়ই এবিসিডি শিখতে যাবে না, ঠিক আছে, তারা এটাকে ড্রপ করবে, ঠিক আছে, এই পার্টটা তারা শিখবে না, তাদের শেখা হয়ে গেছে। যদি কারো মনে হয় যে হ্যাঁ আমার এবিসিডি এখনও আটকাতে পারে, সেক্ষেত্রে সে একবার দেখে নিতে পারে। ওকে, অক্ষরগুলো পরিচয় থাকলেই হবে। আর যারা বাচ্চা তাদের ঘরে আগে এ ফর অ্যাপেল, আর যারা সেটা শিখে গেছে, যে বাচ্চারা সেটা শিখে গেছে, তারা এই অ্যালফাবেটের পর এই অ্যালফাবেটগুলোর যে দুটো ভাগ আছে, অ্যালফাবেট কথা রয়েছে, ইংলিশে অ্যালফাবেট আছে 26টা, 26টা অ্যালফাবেট আছে। এই 26টার মধ্যে আমরা দুটো ভাগ করে নেব, 21টা, আর এটা হচ্ছে 5টা, ঠিক আছে। এই 5টা কি? এ, ই, আই, ও, ইউ, ঠিক আছে, তাহলে ভাওয়েল। আর বাকি এগুলো হচ্ছে অ্যালফাবেট। ইংলিশে অ্যালফাবেট আছে 26টা। এই 26টার মধ্যে 21টা কনসোনেন্ট, 5টা ভাওয়েল। কনসোনেন্ট কোনগুলো? এ, বি, এস, এ বাদ বি, সি, ডি, এফ, জি, এইচ, জে, কে, এল, এম, এন, পি, কিউ, আর, এস, টি, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। তার মধ্যে ডাব্লিউ এবং ওয়াইকে সেমি ভাওয়েল বলা হয়। তো এটা কনসোনেন্টের দিক হয়ে গেল। ভাওয়েল 5টা আমরা সবাই জানি, এ, ই, আই, ও, ইউ, এই 5টা ভাওয়েল। ইংরাজির বর্ণমালা অর্থাৎ অ্যালফাবেটগুলোকে জানলাম। এই অ্যালফাবেটগুলোকে কি বলি আমরা? এ, বি, সি, ডি, এগুলো কি? লেটার। এগুলো হচ্ছে লেটার, ঠিক আছে, বা বর্ণ, ঠিক আছে, এগুলো হচ্ছে বর্ণ, ঠিক আছে। এ, বি, সি, ডি এগুলো হচ্ছে লেটার বা বর্ণ। এই বর্ণগুলো পরপর বসে যখন একটা অর্থ প্রকাশ করে, তখন আমরা তাকে বলি শব্দ বা ওয়ার্ড। মানে কি? ধরো আমি একটা বসালাম বি, আই, আর, ডি। দেখো বি, আই, আর, ডি, বি একটা লেটার, আই একটা লেটার, আর একটা লেটার, ডি একটা লেটার। এই 4টে লেটার একত্রিত হয়ে মানে পাশাপাশি বসে একটা শব্দ করেছে, শব্দ তৈরি করেছে। এই শব্দটা হচ্ছে বার্ড। এর মানে হচ্ছে পাখি। সেই জন্য এটাকে আমরা বলবো ওয়ার্ড, ঠিক আছে। তো তৈরি হয়ে গেল ওয়ার্ড। ওয়ার্ড মানে শব্দ, ঠিক আছে। এইবার এই শব্দগুলো এরকম বেশ কিছু শব্দ পর পর বসে যদি একটা অর্থ প্রকাশ করে, তখন আমরা তাকে বলবো একটা সেন্টেন্স। যেমন আই, এটা একটা ওয়ার্ড, এটা লেটার বাট একটা ওয়ার্ডের কাজ করে। আই গো, এটাতে দুটো লেটার মিলে একটা শব্দ তৈরি করেছে গো, যার মানে হচ্ছে যাওয়া। আই গো টু স্কুল, আই গো টু স্কুল মানে আমি স্কুলে যাই। তো এখানে কতগুলো ওয়ার্ড পরপর বসে একটা মানে হচ্ছে যে আমি স্কুলে যাই, এটার মানে বোঝাচ্ছে। সেই জন্যই এটাকে আমরা বলবো সেন্টেন্স, ঠিক আছে। আচ্ছা, বা বাক্য, সেন্টেন্স বা বাক্য।
তাহলে আমরা বর্ণ পেলাম। ফার্স্ট ইউনিট হচ্ছে ইংরাজি শেখার প্রথম ইউনিটটা হচ্ছে বা এককটা হচ্ছে, প্রথমে হচ্ছে লেটার, তারপরে এই কতগুলো লেটার পাশাপাশি বসে কি তৈরি হবে, ওয়ার্ড। আবার কতকগুলো ওয়ার্ড পাশাপাশি বসে তৈরি করে একটা ফ্রেজ। ফ্রেজটা আমি এখানে দিইনি কারণ এখন ছোট, এখন থেকে ফ্রেজ শিখতে যে এখন মুশকিল হয়ে যাবে, মানে বোঝানো শক্ত হয়ে যাবে বাচ্চাদের। ফ্রেজ মানে হচ্ছে কতগুলো শব্দের সমষ্টি, ঠিক আছে? যেমন ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলা, এই ইন দ্য ইভিনিং এটা একটা ফ্রেজ, ঠিক আছে? এরকম এবার কতগুলো শব্দ আমরা এই ফ্রেজটাকে এখন বাদই রাখছি, যেহেতু আমাদের বাচ্চারাও শিখছে সেহেতু আমরা এটা বাদ রাখছি, ঠিক আছে? তো আমরা একেবারে কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে যখন মানে হচ্ছে তখন সেটা হয়ে যাবে সেন্টেন্স, ঠিক আছে? হলো। আবার কতগুলো সেন্টেন্স পরপর বসে যদি একটা জিনিসকে বোঝানো হয়, কোনো একটা জিনিস সম্পর্কে বর্ণনা দেওয়া হয় পার্টিকুলার একটা বিষয় নিয়ে, তখন সেটাকে বলা হয় প্যারাগ্রাফ। আবার কতকগুলো প্যারাগ্রাফ একসঙ্গে যোগ হয়ে হয় একটা স্টোরি বা একটা এসে। ওকে, এইবার আমাদের মূল পড়ার বিষয় হচ্ছে সেন্টেন্স, মানে আমরা শিখতে চাই সেন্টেন্স তৈরি করা বা সেন্টেন্স পড়ে অর্থ করা, ঠিক আছে? এই সেন্টেন্সের উপর আমাদের বেশি কাজ হবে। তো সেই জন্যই আমাদের সেন্টেন্সটাকে বুঝতে হবে। একটা সেন্টেন্স হচ্ছে কি বলেছি, কতগুলো শব্দ পাশাপাশি বসে যদি কোনো অর্থ প্রকাশ করে তখন আমরা তাকে বলবো সেন্টেন্স। কিন্তু দেখতে হবে সেটা সেন্টেন্স তৈরি সঠিক হয়েছে কিনা। সেটাকে আমরা কি করে বুঝবো? যদি দেখি যে একটা সেন্টেন্স একটা সাবজেক্ট আছে এবং একটা ফাইনাইট ভার্ব আছে, তাহলে আমরা তাকে বলবো সেন্টেন্স, ঠিক আছে? বা আমরা যদি একটা সেন্টেন্সকে এরকম সাবজেক্ট এবং প্রেডিকেটে ভাঙতে পারি, ঠিক আছে, এবং সেটা যদি একটা অর্থ প্রকাশ করে, তাহলে তখন আমরা তাকে বলবো সেন্টেন্স। তাহলে একটা সেন্টেন্সের দুটো পার্ট আছে। একটা সেন্টেন্সকে আমরা যদি ভাঙি তার দুটো পার্ট আছে, একটা হচ্ছে সাবজেক্ট ভার্ব আর একটা হচ্ছে প্রেডিকেট। এই দুটো ভাগ আছে, সাবজেক্ট আর প্রেডিকেট, ঠিক আছে? হ্যাঁ, সাবজেক্ট প্রেডিকেট। আমরা একটা উদাহরণ নিচ্ছি, যেমন আই রিড এ বুক। আই রিড এ বুক। সাবজেক্টের অংশে লিখেছি আই, প্রেডিকেটের অংশে লিখেছি রিড এ বুক। এটা হচ্ছে সাবজেক্ট অংশ, মানে শুধু কর্তা থাকবে, সাবজেক্ট থাকবে, যে কাজটা করছে সেখানে থাকবে সাবজেক্ট অংশে। আর ভার্ব অংশ থেকে এটা ভার্ব অংশ থেকে বাকিটা সব হচ্ছে প্রেডিকেট। যাদের দেখবেন নিচু ক্লাসে সাবজেক্ট এবং প্রেডিকেট ভাগ করতে দেয়, মানে কোনটা সাবজেক্ট কোনটা প্রেডিকেট লেখো, তো তারা ইজিলি করে ফেলতে পারবে। সাবজেক্ট অংশটা মানে কর্তার অংশটা এদিকে লিখবে, আর ভার্ব থেকে বাকি অংশটা এদিকে লিখবে, এটা প্রেডিকেট, ঠিক আছে? তাহলে দেখবে কতগুলো ওয়ার্ড এরকম যদি বসে, এরকম পরপর যদি বসে, আই রিড এ বুক এরকম পরপর বসেছে, এবং সেটা যদি এরকম সাবজেক্ট এবং প্রেডিকেট অংশে ভাঙা যায়, অর্থাৎ সাবজেক্টের অংশে সাবজেক্ট থাকবে, প্রেডিকেট অংশে ভার্ব থেকে বাকিটা থাকবে, সেটা হবে, এবং সেটা অর্থ হবে একটা, সেটা হবে সেন্টেন্স। তাহলে আমরা এখান থেকে আবার কি পেলাম, যে একটা বাক্যে কি থাকবে, কিভাবে একটা বাক্য গঠন হবে। সাবজেক্ট থাকবে প্রথমে, একটা বাক্যের গঠন হচ্ছে কিন্তু, প্লাস ভার্ব প্লাস আরও কিছু থাকতে পারে, সেটা আমি এখন বলে দিচ্ছি, যদিও বাচ্চারা অসুবিধা হবে বাচ্চাদের, তবু বলছি। এরপর থাকবে অবজেক্ট বা কমপ্লিমেন্ট, অর্থাৎ সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে।
সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট থাকতে পারে। ওকে, এবার আমি আর একটা উদাহরণ নিচ্ছি। হি গোজ টু স্কুল। এটা সে স্কুলে যায়, এটা সাবজেক্ট আর এটা প্রেডিকেট, বাট এটা কিন্তু অবজেক্ট নয়, ঠিক আছে? এটা অবজেক্ট নয়, অবজেক্টের দিকে লিখেছি। এটা আমি বলেছিলাম অবজেক্ট বা কমপ্লিমেন্ট, এটা কমপ্লিমেন্ট, কারণ এটা ইনটেনজিটিভ ভার্ব, সেগুলো পরে শিখবে। আচ্ছা, তারপরে ধরো রাম ইটস রাইস। রাম সাবজেক্ট, ইটস প্রেডিকেট, ঠিক আছে? সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অর কমপ্লিমেন্ট। ওকে, এইভাবে, এবং শেষে ফুলস্টপ হবে। এইভাবে তোমরা বাক্য তৈরি করবে, নিখুঁত বাক্য তৈরি হবে সব। এরপরে ভার্বটার ফরমেশন শিখতে হবে, মানে ভার্বটার রূপটা শিখতে গেলে তোমাকে টেন্স শিখতে হবে, কিন্তু তার আগে তোমাকে যেগুলো শিখে নিতে হবে টেন্সে যাওয়ার আগে, সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ, ঠিক আছে? পার্টস অফ স্পিচ কিন্তু আগে দরকার। পার্টস অফ স্পিচ না শিখলে তুমি এই যে এটা প্রোনাউন, এটা নাউন, এগুলো চিনতে হবে। এগুলো কি? একটা সাবজেক্ট হতে গেলে তাকে নাউন বা প্রোনাউন হতে হবে, একটা অবজেক্ট হতে গেলে তাকে নাউন বা প্রোনাউন হতে হবে। অতএব এগুলোকে আমাকে জানতে হবে। তাহলে এবার এরপরে আমরা কি শিখব? পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ শিখলাম। পার্টস অফ স্পিচের নাউন কত প্রকার শিখলাম, প্রোনাউন কত রকম আছে শিখলাম, ভার্ব শিখলাম, অ্যাডজেক্টিভ শিখলাম, অ্যাডভার্ব শিখলাম, ঠিক আছে? কনজাংশন, ইন্টারজেকশন যা আছে সব শিখলাম, প্রিপোজিশন। এরপরে আমরা যাব টেন্সে, ভার্বের ফরমেশনে। ভার্বের তোমার মেন ভার্ব, অক্সিলারি ভার্ব চিনতে হবে, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব চিনতে হবে। তারপরে তোমার ভার্বে যে তিনটে রূপ, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, এগুলো মুখস্থ করতে হবে। করে প্রতিটা টেন্সে, মানে আমাদের যে মানে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এবং প্রত্যেকটা টেন্সের আবার যে 4টে করে ভাগ আছে, যে প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আবার পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তারপরে ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এগুলো আবার ভালো করে জানতে হবে, ঠিক আছে? টেন্স শেখা হয়ে গেল। এরপরে নাম্বার, পার্সন, তারপরে তোমার নাম্বার, পার্সন এর সঙ্গেই শিখতে হবে, কারণ যখন তুমি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার দেবে, এখানে কেন ইএস হলো, কেন এস হয়, এগুলো জানতে হবে, ঠিক আছে? সমস্ত কিছু একটা একটা করে এগুলো শিখতে হবে। টেন্স, পার্সন, নাম্বার, এগুলো সব পরপর শিখবে। আমি বলবো পার্সন, নাম্বার এগুলো আগেই শিখে নিতে পারো। অর্থাৎ আমরা কী কী পরপর স্টেপটা গেলাম একটু দেখি। আমরা প্রথমে গেছি কি, আমি একটা লিস্ট বানিয়ে, লেটার, তারপর থেকে আসবে ওয়ার্ড, তারপর থেকে আসবে সেন্টেন্স, ঠিক আছে? সেন্টেন্স কয় প্রকার, কী মানে সেন্টেন্সের ভাগগুলো, সাবজেক্ট, প্রেডিকেট, সেন্টেন্সের স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অর কমপ্লিমেন্ট, এসব শেখা হয়ে গেল। নেক্সট শিখবে পার্সন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। পার্সন, যেমন পার্সন 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন হচ্ছে আই, উই, সেকেন্ড পার্সন হচ্ছে ইউ, থার্ড পার্সন বাকিগুলো, অর্থাৎ আমি, আমরা, তুমি, তোমরা বাদ দিয়ে যা আছে সব থার্ড পার্সন। এবার শিখবে পার্সন শেখা যেই হয়ে গেল। নাম্বার শিখবে। নাম্বার মানে হচ্ছে ইংলিশে 2টো নাম্বার আছে। নাম্বার হচ্ছে, একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, একটা হচ্ছে প্লুরাল নাম্বার। একজন বোঝালে বা একটি বস্তু বা জিনিস বোঝালে সেটা হবে সিঙ্গুলার নাম্বার, আর একের বেশি বোঝালেই হয়ে যাবে প্লুরাল নাম্বার। ওকে, তো নাম্বারগুলোর খুবই সোজা, এগুলো বই দেখেও শেখা যায়, খুব সোজা। এরপরে থাকবে, আমি বলবো যে পার্টস অফ স্পিচ। অবশ্যই পার্টস অফ স্পিচ। এবার পার্টস অফ স্পিচ কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
Don't forget that. If you want to learn English, you have to learn it. Okay, all these parts are very much important to learn English. Next one, এবার তোমরা যাবে যে পার্টস অফ স্পিচ যেই শিখে গেলে সেখানে প্রত্যেকটা কিন্তু যখন নাউন করছো, পার্টস অফ স্পিচের মধ্যে নাউন করছো, নাউনের ভাগ শিখতে হবে। তারপরে তুমি ভার্ব করো কত রকমের আছে, হ্যাঁ, সেগুলোর ব্যবহার এবং ভার্বের যে 3টে রূপ আছে সেগুলোর সম্বন্ধকে সব করে ফেলতে হবে। এরপরে তুমি টেন্সে আসবে। এরপরে টেন্স শেখা হয়ে গেলে ভয়েসে যাবে। ভয়েস হয়ে গেলে ন্যারেশন করবে, এই যে সিকোয়েন্স অফ টেন্স করবে। এরপর সিকোয়েন্স অফ টেন্স হয়ে যাওয়ার পর নেক্সট ওয়ান, তার মানে এটা কত হলো 1 2 3 4 5 6 7 8 9 10 10 হচ্ছে ন্যারেশন। 11 যদি চলে আসো, এবার আমাকে যেতে হবে ক্লজটা ন্যারেশনের আগেও শেখা যায়, কারণ ক্লজটার সঙ্গে ন্যারেশনের একটু সম্পর্ক আছে। তো ক্লজটা আগে শিখে নিয়ে ন্যারেশন শেখা যেতে পারে। জয়েনিং, ঠিক আছে, মোটামুটি এগুলো শিখতে হবে। আর একটা জিনিস বাদ গেছে, এই ভয়েস চেঞ্জের পরে এই 9 নম্বরের এইখানে জায়গাটায়, এখানে ডিগ্রি, ভয়েস আর ডিগ্রি চেঞ্জ, ঠিক আছে। তাহলে লেটার, ওয়ার্ড, সেন্টেন্স, পার্সন, নাম্বার, পার্টস অফ স্পিচ, টেন্স, ভয়েস, ডিগ্রি, সিকোয়েন্স অফ টেন্স, ন্যারেশন, ক্লজ, জয়েনিং। এরপরে আছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, ঠিক আছে। এটা অন্য ব্যাপার, একটা যে জিনিস থেকে অন্য জিনিসে ট্রান্সফার করা হয়, ঠিক আছে। তো এটাকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস বলে। এইভাবে আমরা গ্রামারের পুরো চ্যাপ্টারটাকে কভার করে ফেলতে পারি। আর এইগুলো যত বেশি করে উদাহরণ প্র্যাকটিস করব, তত আমরা তাড়াতাড়ি ইংরেজি শিখতে পারবো এবং রুলগুলো মনে রাখতে পারবো। ওকে, তো এর ব্যাখ্যাগুলো আমি বেশিরভাগ ভিডিও দিয়ে দিয়েছি। যারা এগুলো জানতে চায়, এগুলো সম্পর্কে ডিটেলস, তারা সেই ভিডিওগুলো দেখে নিতে পারে, ঠিক আছে। সেগুলো টেন্স দেওয়া আছে, ভয়েস দেওয়া আছে, সব এভরিথিং ইজ দেয়ার, কোনো চিন্তা নেই। সেগুলো ফলো করো, সবাই শিখতে পারবে। ওকে, আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমরা কিভাবে ইংরাজি শুরু করবে শেখা, ঠিক আছে, সেটা মানে অ্যাটলিস্ট গ্রামার কীভাবে শেখা শুরু করবে পরপর কীভাবে, সেটা আমি বুঝিয়ে দিলাম আজ। আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে এটাকে লাইক করবে, শেয়ার করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে। ওকে, আজকের মতো বিদায়, সবাই ভালো থেকো।